গল্প আবদ্ধ সে। লেখায় ফারহানা চৌধুরী। অবচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে ওরা। কিছুটা দূরে সোফায় বসে ওরার দিকে তাকিয়ে পানির বোতলে চুমুক দিল আরিফ। কিছু সময় পর ওরার জ্ঞান এলো। মৃদু স্বরে ঘুমিয়ে উঠল। আরিফ উঠে গেল ওরার কাছে। ওরা চোখ মেলল। আরিফকে দেখে ছিটকে দূরে সরে গেল। আরিফ সেটা রাগান্বিত দৃষ্টিতে দেখল। ওরা হতভম্ব হয়ে গেল। আরিফ তুমি? আমি কোথায়? আমার কাছে ফুল। তোমার কাছে মানে? আমার বিয়ে আর আরিফ? আর্তনাদ করে উঠল ওরা। আরিফ ওরার হাত ধরে কাছে বসালো। গলদেশে ঠোঁট ছুঁয়ে বলল, হুম, জান। বিয়ে। আমাদের বিয়ে। অন্য কারো হওয়ার কথা ভুলে যাও। তুমি আমার। ওরা জোর করে সরে এলো। ক্ষুব্ধ হয়ে বলল, আরিফ, ভালো হচ্ছে না। আমাকে বাড়ি দিয়ে আসো। তুমি অন্য কাউকে বিয়ে করবে আমি কি চেয়ে চেয়ে দেখব? চেঁচিয়ে উঠল আরিফ। দাঁড়িয়ে পড়ল বিছানা ছেড়ে। ওরা শান্ত দৃষ্টিতে আরিফের মুখের দিকে তাকালো। বলল, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আরিফ। তুমি তোমার মতো, আমি আমার মতো। আরো কিছু বলতে নিচ্ছিল ওরা, তবে কাঁধ ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল। কথা ওখানেই থেমে গেল। দৃষ্টি স্থির হলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো কাছে। আরিফ গ্লাস ছুঁড়ে মেরেছিল নিচে। নিজেকে শান্ত করতে উল্টো দিকে ফিরে নিজের ঘাড়ে হাত বুলালো আরিফ। এরপর ওরার দিকে ফিরে বলল, আমাদের সম্পর্ক শেষ হয়নি ওরা। তুমি আমার মতামত না নিয়েই সব শেষ বলে চলে আসলেই সম্পর্ক শেষ? আমি বাড়ি যাব। বাবা মা অপেক্ষা করছে। বলে উঠে দাঁড়ায় ওরা। দরজার দিকে পা বাড়ায়। এক কদম এগোতেই আরিফ শক্ত হাতে নিজের দিকে টেনে নিয়ে এলো ওরাকে। মেজাজ তার তুঙ্গে। তবুও ওরার দিকে এগিয়ে করুণ স্বরে একবার প্রশ্ন করল, তুমি কি আদেও কখনো আমায় ভালোবেসেছিলে ওরা? ওরা থম মেরে গেল। কিছু বলতে পারছে না। বলতে চাইছে, তবুও যেন মুখ থেকে শব্দ বেরোলো না। ওরা চোখ বন্ধ করে শ্বাস ফেলল। আরিফ বলল, তোমায় আমি বিয়ে করব। আজই বিয়ে করব। লুকিয়ে চুরিয়ে না, সবার সামনেই। ওরা চোখ বর্ষর করে দেখালো। কি বলে আরিফ? বিয়ে করবে? তাও সবার সামনে? কিভাবে কি? ওরা কিছু বলতে নিল। আরিফ সময় দিল না। টেবিলের উপর থাকা ব্যাগ নিয়ে ওরার হাতে ধরিয়ে বলল, বিয়ের শাড়ি আছে, বাকি জিনিস আছে পরে নাও। ওরা নিজের দিকে তাকালো। তার গায়ে বিয়ের শাড়ি। আজ তার বিয়ে ছিল। পার্লারে সাজতে এসেছিল। রাস্তাটা দুপুরের দিক হওয়ায় শুনশান ছিল। বেরিয়ে পার্লার থেকে সামনে দাঁড়াতে একটা গাড়ি সামনে এলো। আর মনে পড়ল না, তারপর এখানে সে। বাবা মা নিশ্চয়ই চিন্তা করছে। ভাবতেই ঠোঁট ভেঙে আসতে চাইল। সামলালো নিজেকে। জোর দেখিয়ে লাভ নেই। আরিফকে চেনে। লাভ নেই। ওরা থমথমে স্বরে বলল, গায়ে অলরেডি শাড়ি আছে। সেটা তুমি তোমার ওই হবু বর রিশাদের জন্য পরেছিলে। এবার আমার জন্য পরবে। আমি নিজের জিনিসকে একদম নিজের করে পেতে চাই। তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই আমার হতে হবে। মাস্ট বি। আমি কোনো জিনিস না আরিফ। আরিফ এগিয়ে এলো। মুখোমুখি দাঁড়ালো। বলল, তুমি আমার। আমার নিজস্বতা। বিয়ে বাড়িতে লোকের যাতায়াত। ওরা আরিফ বাড়িতে এসে ঢুকতেই আশেপাশের লোকজনের ফিসফিসানি শুনতে পেল। পরিবেশ খারাপ বুঝে ওরা জলদি পায়ে ভেতরে গেল। আরিফও এলো তার পিছু পিছু। আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টি দিচ্ছে আরিফের দিকে। ওরা বাড়ির ভিতরের দিকে গিয়ে দেখলো তার বাবা অনেক বসে আছেন। তার মা অনিমা কান্না করছেন। মেয়েকে দেখলেন অনিমা। তার কাছে এগিয়ে এলেন। ওরা কি হয়েছে জিজ্ঞেস করলো। অনিমা সব বললেন। ওরার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, রিশাদ সে নাকি বাসায় চিঠি লিখে পালিয়েছে অন্য এক মেয়ের সাথে, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। রিশাদের বাবা মা প্রথমে লজ্জায় এই কথা বলতে পারছিলেন না। মুখে বলতে লাগছিল, তবুও পরে সব বলেন। বারবার ক্ষমা চান।
এই বয়সে এসে ছেলের জন্য মান সম্মান খোয়াতে হবে ভাবেননি। ওরা সব শুনলো, কি বলবে বুঝলো না। আরিব এগিয়ে এলো, সবই শুনেছে ও। আরিবকে দেখে অনিমা অবাক হলেন। আরিব বলল, আন্টি আমি ওরাকে বিয়ে করতে চাই। আরিব অনিমার বান্ধবীর ছেলে। আরিবের মা মিনার সাথে অনিমার প্রচন্ড ভালো সম্পর্ক। একই কলেজে পড়েছে, একই স্কুলে পড়েছে। তবে ভার্সিটিতে ওঠার পর মিনার বিয়ে হয়। ভারতে পুরো পরিবার নিয়ে সেটেল সে। এত দূরে থেকেও বন্ধুতে তাদের একটুও ফাটল ধরেনি। অনিমা ওরার সাথে আরিবের বিয়েতে এক পায়ে যেন রাজি। এই আসরে মেয়ের বিয়ে দিতে না পারলে ভবিষ্যতে বিয়ে দিতে আর পারবে কিনা সন্দেহ। প্রতিবেশীরা তো আছেই, মেয়ের নামে বাজে কথা রটিয়ে বেড়াবে, চরিত্রে কালি লাগাবে। অনেক সব দেখলো পাথর হয়ে, রাজি হয়ে গেল এক বাক্যে। ওরা হতভম্ব। ভেবেছিল বাড়িতে এসে কিছু করবে এমন আর আরিবকে বিয়ে করতে হবে না। তবে পরিবেশ প্রতিকূলে যাবে তা কে জানতো। আরিব বক্র হাসলো। বিয়েটা হলো। আরিবের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে ট্রফি জিতেছে। হ্যাঁ জিতেছি তো। ট্রফি না জিতলেও ওরাকে জিতেছে, নিজের ভালোবাসাকে জিতেছে। ওরা নিজের রুমে ঢুকলো, বসে পড়ে বিছানায়। রাগে শরীরে রক্ত টকবক করছে যেন। আরিব ঘরে এলো, দরজা বন্ধ করলো। আরিবকে দেখে ওরার রাগ যেন বাড়ল। জ্বলন্ত চোখে তাকালো ওর দিকে, ক্ষিপ্ত হয়ে বলল, তোমার জন্য সব হয়েছে আরিব। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। আরিব গা ছাড়া ভাব নিয়ে চেয়ার টেনে বসলো। বলল, আমি কি করলাম? তোমার কি মনে হয় কিচ্ছু বুঝি না আমি? ফার্স্ট আমাকে পার্লার থেকে নিয়ে গেলে, এখন রিশাদ বিয়েতে এলো না। যেই ছেলে বিয়ের কদিন আগে পর্যন্ত গদগদ ভাব নিয়ে থাকতো সেই ছেলে এভাবে বিয়ে ছেড়ে পালাবে সেটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? আরিব ভেসে ফেললো এবার, বলল, আগের মতোই আছো ওরা, একটুও পাল্টানি। আরিব আরিব উঠে এসে ওরার পাশে বসলো। ওরার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমার ওরাকে অন্য কারোর কিভাবে হতে দেই? তুমি আমার ছিলে, ফিউচারেও আমারই থাকবে। এরপর থামলো, উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে, বলল, আন্টি আঙ্কেলের সাথে কথা হয়েছে, কয়েকদিনের মধ্যে আমরা ইন্ডিয়া ব্যাক করছি। আরিব ও ওরার পরিচয় হয় ভারতে। ওরা ইন্ডিয়ায় পড়াশোনার জন্য আরিবদের বাড়ি থাকবে। এমনটাই কথা হয়েছিল মিনার সাথে অনিমার। অনিমা মেয়েকে ওখানে পাঠানোর কথা বলতেই মিনা এক বাক্যে রাজি হয়ে যান। একই বাড়িতে থাকতে থাকতে ধীরে ধীরে দুজনেই দুজনের প্রতি ফুটবল হয়, প্রেম নামক সম্পর্কে জড়ায়। সব ঠিকঠাক চলছিল। একদিন আরিব ও ওরা আরিবের এক বন্ধুর বাড়ি যায়। সেখানে আরিবের বাকি বন্ধুরাও আসে। ছোটখাটো পার্টি করবে তারা, যে যার প্রেমিক প্রেমিকাকে সাথে করে এনেছে। এক সময় সকলে ড্রিঙ্ক অব্দি করে। এক পর্যায়ে মাত্রাতিরিক্ত নেশায় বুঁদ হয়ে পড়ল ওরা। আরিব নিজেকে কিছুটা হলেও সামাল দিতে পারছিল তখন। এক পর্যায়ে নিজের মধ্যকার উত্তেজনা চাপা দিতে না পেরে একে অন্যের ঘনিষ্ঠ হয়। আর ঠিক এই জায়গায় এসে তারা ভুল করে ফেলে। অবিবাহিত দুজনের ঘনিষ্ঠতার স্বরূপ 2 মাস পর ওরা জানতে পারে সে গর্ভবতী। ভয় রক্তহীন হয়ে গিয়েছিল তখন ওর। বাবা মা জানলে কি করবে? নির্ঘাত মেরে ফেলবে, নয়তো তেজ্য সন্তান করবেন। অনিমা আর মিনার বন্ধুত্বেও ফাটল ধরবে নিশ্চয়ই। আর আরিবকে জানালে আরিব যদি অস্বীকার করে এসব, তখন সব চিন্তা একসাথে গ্রাস করছিল ওরাকে। বাবা ওকে এখন বিয়ে দিবে আরিবের সাথে। আরিব পড়াশোনা শেষ করেছে, এখন এক প্রকার বেকারি বলা চলে। এমন ছেলেকে কে মেয়ে দিবে? আরিবের বাবা ছেলেকে পারিবারিক ব্যবসায় হাত দিতে বললেও সে কথাটা খুব একটা গায়ে মাখে না। এমন ছেলের সাথে ওরার বিয়ে কিভাবে দিবেন অনিক? টানা 3 বছর আবেগে গা ভাসানোর পর হুট করেই বাস্তবতায় যেন মাথা চাড়া দিয়ে উঠল ওরার। কি করবে বুঝতে পারল না। আরিবকে বলার সাহস করে উঠতে পারছে না। ওরা নিজেকে সামলে কঠিন সিদ্ধান্ত নিল, বাচ্চাটাও রাখবে না। এবর্ষণ করে ফেলে ওরা।
বাবা ওকে এমনিতেও বিয়ে দিবেন না আরিবের সাথে। শেষে গিয়ে এমনও হতে পারে তার যে কোনো একজনকে বেছে নিতে হলো। তখন 3 বছরের ভালোবাসার কাছে 24 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলতে পারবে না ও। আরিবের সাথে দেখা করে, সব সম্পর্ক শেষ করে। আরিব তখন হতবাক হয়ে তাকিয়েছিল, কিছু বলতে পারছিল না পর্যন্ত। বুকের মাঝে ব্যথা হচ্ছিল, একটা অজানা ভয় কাঁপছিল আরিব। সেদিন কিছু বলতে পারেনি আরিব। ভেবেছিল পরের দিন শান্তভাবে বুঝিয়ে বলবে ওরাকে। সেই দিন এলো না। পরের দিন জানতে পারে ওরা বাংলাদেশে চলে গিয়েছে। আরিফ সেই দিন নিজের ঘর আটকে বসেছিল পুরো দিন। মাত্রাতিরিক্ত কান্নাকাটি করছিল, যা রইল সবার অগোচরে। আরিফ বাবার ব্যবসায় হাত দিয়েছে। বাবা মাকে ওরার কথা জানাতে মিনা রাজি হলেও আরিফের বাবা মুখের উপর বলে দিয়েছে, ব্যবসা ধরো, নিজের টাকা দিয়ে বউকে খাওয়াবে পড়াবে, আমি 1 পয়সাও দিব না। রাজি হলো আরিফ, ব্যবসা ধরলো। একদিন জানতে পারলো ওরার বিয়ের কথা। সব ফেলে বাংলাদেশ ছুটলো। টানা 1 মাস নজর রাখলো ওরার উপর বাংলাদেশে। সুযোগ বুঝে রিশাদকে একবার মেরেছিল পর্যন্ত। অবস্থা খুব গুরুতর না হলে রিশাদ ভয় পেয়েছিল বেশ। তার সুযোগ নিল আরিফ। ভয় দেখালো ছেলেটাকে, সবসময় সহজ আচরণ করতে বলল ওরার সাথে। তারপর বিয়ের দিন ওকে পালাতে বলল বাসায় চিঠি লিখে। প্রথমে রিশাদ রাজি হলো না। আরিফ সব খুলে বলল তাকে, এরপর কিছুটা বানিয়ে বলল ওরার নামে। রিশাদের মায়া হলো আরিফের জন্য, চরম রাগ হলো ওরার প্রতি। এত কিছু করে আরিফ পেল ওরাকে, বিশ্বজয়ের হাসি হাসলেও। অথচ এত সব করা আরিফ জানতে পর্যন্ত পারল না ওরা তাকে না জানিয়েই তার অংশকে ধ্বংস করে দিয়েছে। নিজের ঘরে ঘুমিয়েছিল ওরা। কয়েকদিন কেটেছে বিয়ের পর। আরিফকে এড়িয়ে চলে এখনো কেন যেন। কিছুটা অস্বস্তি হয়, অতীতও মনে পড়ে যায়। যেই বিষাদে ভরা অতীতও মনে করতে চায় না। তবে অতীত বলে কি যায়? না, অবশ্যই। সকাল 8:02 বাজে এখন। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ছুটে গেল। পিট পিট করে দরজার দিকে তাকালো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। উঠে গিয়ে দরজা খুলে দেখল সামনে অনিমা। ভ্রু কুঁচকে ওরা বলল, কি মা, বাইরে আয়। কে? বাক্য শেষ করার আগে অনিমা চলে গেলেন। ওরা মায়ের পিছু পিছু গেল। ড্রয়িং রুমে এসে চমকে গেল। টেবিলে ফুলের তোড়া, গাঢ় লাল গোলাপ, পাশে কিছু বক্স। ও মায়ের দিকে তাকালো। উনি দুপাশে মাথা নাড়িয়ে চলে গেলেন। ওরা বুকেটা তুলে নিল হাতে, বাকি জিনিসগুলো নিল। রুমে এসে দরজা লাগালো। বুকের উপরে একটা ছোট্ট নোট কার্ড আছে। ও সেটা হাতে নিল। রোজ, আমাকে এতখানি উপেক্ষা করে কি সুখ পাও তুমি? রেড রোজ মানে জানো তো? এর মানে ভালোবাসা, আবেগ। আজ রোজ ডে। দ্যাটস হোয়াই দিস বুকে ফর মাই প্রিশিয়াস রেড রোজ। আরিফ নোটটা পড়ে ওরা থম মেরে বসে রইল। চোখ টলমল করে উঠল। এই সম্বোধন তার অনেক চেনা। অনেক বছরের সেই প্রেমময় পুরনো ডাকনামে আবারও আজ সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি তাকে সম্বোধন করল। ফোনে মেসেজ এলো তখন। ওরা চেক করলো। আরিফের মেসেজ, হ্যাপি 5th অ্যানিভার্সারি হানি। অ্যানিভার্সারি? কিভাবে ভুললে ওরা? আমাদের রিলেশনশিপের আজ 5 বছর হলো। ওরা আর কিছু লিখল না, রেখে দিল ফোন। কোনো কিছু ভালো লাগছে না। আরিফ ওরার বাড়িতে এলো ওরাকে নিতে। ভিসা পাসপোর্টের কিছু কাজ আছে। কাজ শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। প্রায় 7:30 বাজে এখন। একটা রেস্টুরেন্টে বসলো ওরা। ডিনারটা সেরেই যাবে। খাবার অর্ডার দিয়ে বসলো আরিফ। ওরার হাবভাবে জোরটা স্পষ্ট। আরিফ বলল, আনইজি ফিল করছো? না না। ওরা, আমাদের সম্পর্ক কোথা থেকে কোথায় চলে এলো, অথচ নিজের দোষটাই এখনো পেলাম না আমি। ওরা আরিফের দিকে তাকালো। চোখের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরালো। অস্বস্তি গ্রাস করছে ওকে।
আরিবের সাথে থাকলেই সেই দিনের কথা মনে পড়ে, সেই ছোট অনাগত প্রাণটার কথা মনে পড়ে। আরিব ওরাকে পৌঁছে দিতে এলো। বাড়ির গলির সামনে এসে আরিবকে ওরা বাইক থামাতে বলল। গলির ভিতরে হেঁটে গেলেই তার বাসা। ওরা বাইক থেকে নেমে কোনো দিক না তাকিয়েই হাঁটা ধরল। আরিব ডেকে বসলো। ওরা পিছে তাকালে বলল, আমি যাব সাথে? মানে রাত হয়েছে, গলির ভেতর একা। দরকার নেই। ওরা চলে গেল। ওরার হাঁটতে হাঁটতেই কারো হাঁটার চাপা শব্দ পেল। তার পিছু পিছু কেউ আসছে। দাঁড়িয়ে পড়ল। হাঁটার শব্দও থেমে গেল। ও আবার হাঁটতে শুরু করলে পায়ের শব্দও শোনা গেল। ওরা আলতো হাসলো। ও জানে এটা কে। আরিব তাকে একা গলিতে আসতে দিতে ভয় পায়। নিজেও পিছু পিছু এসেছে তাই। ওরাকে সেই পদযুগলের শব্দ যেন ভরসা দেয়। সে একা নয়। রোজ কাম। ছবি তুলবে? ওরা উচ্ছ্বাস নিয়ে দৌড়ে এলো। আরিবের কাছে আসতেই আরিব হাত দিয়ে আগলে ধরলো ওকে। ওরা হেসে ফেলল। আরিবের কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। আরিব হাসলো। একটা ব্রিজে দাঁড়িয়ে ওরা। আরিব ছবি তোলার জন্য ওরাকে দাঁড়াতে বলল। ওরার ছবি তুলল কিছু। এরপর আরিব নিজের ক্যামেরা ওর ভাই অরুণকে দিল। অরুণ বয়সে আরিবের ছোট, ওরার বয়সী। ফলে অরুণের সাথে ওরার বন্ধুত্বের সম্পর্ক গাঢ়। ওরা আশেপাশে তাকালো। ফুচকার ভ্যান দেখে আরিবের দিকে তাকালো। আরিব ভ্রু গুটালো। ওরা পলক ঝাপটে ওর হাত ধরে ঝাঁকালো। আরিব এবার হেসে ফেলল ওর বাচ্চা মতে। কাঁধ জড়িয়ে বলল, চলো, ফুচকা খাবে? ওরা হাসলো। ফুচকাওয়ালা প্লেটে ফুচকা দিলে ওরারা এক সাইডে দাঁড়ায়। নিজের প্লেটের ফুচকা শেষ করে ওরা আরিবের দিকে তাকালো। তারপর ওর প্লেটের দিকে। আরিব তাকালো ওরার মুখের দিকে। নিজের প্লেটের দিকে তাকিয়ে ওরার দিকে তাকিয়ে বলল, এখান থেকে খাবে রোজ? বাট এগুলো তো ঝাল। তুমি খাও না তো ঝাল। একটা খেলে কিছু হবে না। বলতে বলতে আরিবের প্লেট থেকে নিয়ে একটা ফুচকা মুখে পুরে নিল। পরপর ঝালে চোখ মুখ খিচে ফেলল। আরিব এসে ফেলল। ওরা ফুচকা খাচ্ছে, আরিব তাকে দেখছে। মোক্ষম সময়টা অরুণ লুফে নিল প্রায়। ক্যামেরায় ক্যাপচার করলো। ওরা সেটা খেয়াল করে অরুণের মাথায় চাটি মারল। বলল, কাজ নাই আর না? অরুণ কিছু বলতে গেলে ভাইয়ের চোখ রাঙানিতে থামল। মুখ বাঁকিয়ে বলল, তোমার রোজ কিছু করলে দোষ নেই, আমি কিছু করলাম না তাতে দোষ। তুই আর ও এক? তা হবে কেন? সে আমার শ্রদ্ধেয় ভাবি। ব্যঙ্গাত্মক স্বরে বলল অরুণ। ওরা বড় ধরনের ভাব নিয়ে বলল, ভাবিকে সম্মান দিতে হয়, জানিস না? তা জানবো না ভাবি। আসেন সালাম করি। কই আপনার পা দুটো দেখিয়ে কৃপা করুন আমায়। অরুণের কথা শুনে ওরা চোখ মুখ খিচে বলল, সর। আরিব ও অরুণ হেসে ফেলল। ওরাও হাসল। অতীতের স্মৃতি স্মরণ করে ব্যথাতুর হাসল ওরা। কোথার সম্পর্ক কোথায় এসে ঠেকেছে। রুমের দেওয়ালে তাকালো। বড় করে টানানো সেই ছবি। ফুচকার সেই পুরনো স্মৃতি ছবিটা দেখেই মনে পড়ল। বুকের জ্বলন যেন এতে বাড়ল। চোখ বেয়ে জল গড়ালো। বুকে হাত রেখে বিছানায় বসল। আরিবের ঘরে সে এখন। ভারতে এসেছে কাল তারা। বাড়ি এসেই ঘুমের ঢল ছিল বলে অত কোন কিছু খেয়াল করেনি। এখন ঘুম ভেঙে যাওয়ার পর তারপর ছবিটা খেয়ালে এলো ভালো করে। ওর মনে হলো ও আরিবকে ঠকিয়েছে। আদেও সে কি আরিবকে ঠকিয়েছে? হয়তো হ্যাঁ। তবে ওর কি করার ছিল? একটা ভুলের মাসুল হিসেবে এতগুলো সম্পর্ক নষ্ট করতেও পারত না। তবুও মনে হয় সে ভুল। কোথাও একটা ভুল। এখনো অবধি সেই বাচ্চার কথা মনে করে ওর মন খারাপ হয়। যার ঠিকঠাক অস্তিত্ব গড়ে ওঠার আগেই ওরা সেটা নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। এই যে পাষাণ হৃদয়ের নারী, শুনুন। আমার থেকে দূরে থেকে আমাকে এই মৃত্যুসম যন্ত্রণা সহ্য করিয়ে কি শান্তি পাচ্ছেন আপনি? অভিমান, অভিযোগপূর্ণ বার্তাটা পড়ে হেসে ফেলল ওরা। লিখল,
তো প্রেমিকার বিরহে কি সাহিত্যিক হয়ে গেছেন? প্রেমিকার জন্য সাহিত্যিক হতে দোষ কই? আপনি সাহিত্যিক চর্চা করছেন, আর বাবা আমার বিয়ের পাত্র দেখা শুরু করেছে। এমন কথায় যেন আরিবের মজা করার ভাব উবে গেল। আতঙ্কিত হয়ে তস্ত্র হাতে লিখল, ওরা, সত্যি? জি। কিছু সময় নীরবতা। কোনো বার্তা এলো না যখন ওরা অস্থির হলো। এবার লিখল, আরে আরিব, কই তুমি? মজা করছিলাম। বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে না আমার। এতক্ষণে প্রত্যুত্তর এলো, ওহে পাষণ্ডী নারী, আপনি এমন করতে পারিলেন? আমি আপনার বিবাহের প্রস্তুতি নিয়াতেছিলাম, আপনি তা সম্পন্ন করিতে দিলেন না। এটা কিভাবে করিলেন আপনি? আপনার এহেন কর্মে আমি অভিশাপ বর্ষিত করিলাম আপনার ওপর। ইহকালে এই আরিব নামক পুরুষ ব্যতীত কাউকে আপনি বিবাহ করিতে পারিবেন নহে। অরার চমকানোর কথা থাকলেও সে চমকালো না, সে এসবে অভ্যস্ত। এবার সে লিখল, এহেন অভিশাপ বহন করিতে আমি আজন্ম রাজি রইয়াছি। আরিব হাসল। সত্যি তার অভিশাপ ফলেছে। আরিবকে ছাড়া ওরা অন্য কাউকে বিয়ে করতে পারেনি। ম্যাডাম, চাটা নিন। অরার ঘোর ভাঙল। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে বাস্তবে পদার্পণ করলো আবার সে। পাশে বসা আরিবের দিকে তাকালো, তারপর তার হাতের চার দিকে মুচকে হেসে তুলে নিল চায়ের কাপ। বৃষ্টি হচ্ছে আজ প্রচুর। পানিতে রাস্তাঘাট থই থই করছে। ওরা আরিবের দিকে চাইল। নিজের অস্বস্তি ভাব কাটিয়ে বলল, আরিব, তোমার জানতে ইচ্ছে হয় না কেন আমি বিচ্ছেদ চেয়েছিলাম? আরিব তাকালো ওরার মুখের দিকে। কিক্ষণের নীরবতা পালন করে বলল, সত্যি বলতে চাই, খুব চাই। তবে তোমাকে আমি বিব্রত করতে চাই না। এমনিতেও আমাদের সম্পর্ক যে খুব ভালো পর্যায়ে এখন তা তো না। মলিন হাসলো আরিব। ওরা বলল, আমি বলতে চাই। অতীতে জানাতে চাই তোমায়। আরিবের উৎসুক দৃষ্টি এবার উপেক্ষা করল না ওরা। ওর চোখের দিকেই দৃষ্টি রেখে বলল, আমাদের বিচ্ছেদের আগে আমি 2 মাসের প্রেগন্যান্ট ছিলাম আরে। অরুণ ছাদে দাঁড়িয়ে আছে। উদাসীনভাবে রেলিং গলিয়ে বাইরে তাকিয়ে আছে। কফির কাপে চুমুক দিয়ে আবারও বাইরে তাকালো। ভাই ভাবির সম্পর্ক নিয়ে কিছুটা হলেও চিন্তিত সে। সবার সামনে স্বাভাবিক আচরণ করলেও কোথাও একটা গিয়ে এই নাটকীয়তার অনুভব পেয়েছে অরুণ। বোন সমতুল্য ওরার সাথে বন্ধুত্ব গভীর হলেও এখন তাতে যে কিছুটা ভাটা পড়েছে তা বুঝতে পারছে বেশে। ওরার হুট করে বাংলাদেশ চলে যাওয়াও তার কিছুটা অস্বাভাবিক লেগেছে। তারপর 2 বছর যখন ওরা এলো না, তখন চিন্তা বাড়লো আরো। ভাইয়ের বিষণ্ণে ঘেরা মুখ, ওরার হুট করে পরিবর্তন, সবেতে তালগোল পাকিয়ে গিয়েছিল অরুণ। কি করবে বুঝে উঠতে পারছিল না। ভাইয়ের সাথেও এই নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ হচ্ছিল। তাই আর কথা হয়নি এই নিয়ে। তারপর যেদিন শুনলো আরি বরাকে বিয়ে করেছে, অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছিল তখনও। এখনো চিন্তিত ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। সম্পর্কের শেষ কোথায় গিয়ে ঠেকবে কে জানে। আমাদের বিচ্ছেদের আগে আমি 2 মাসের প্রেগন্যান্ট ছিলাম আরে। আরিব স্তব্ধ। শরীর কেঁপে উঠল। হাতের পাকড়াটা পড়ে গেল চায়ের কাপে। হালকা জায়গায় ছিটকে লাগলে হুঁশ এলো। ওরার দিকে তাকালো। গলা কেঁপে উঠল ওর। বলল, বা বাচ্চা? ওরা মাথা নাড়ল। আরিব নিজের কাপা হাত নিজের দিকে তাক করে বলল, আমার সন্তান? ওরা ওরা মাথা নাড়ল আবারও। আরিব কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। মাথায় হাত দিয়ে চুল খামচে ধরল। ঘাড়ে ব্যস্ত হাত বুলিয়ে নিল। কিছু একটা আন্দাজ করল। উপরওয়ালাকে প্রার্থনা করলো তার আন্দাজ সঠিক না হোক, বাচ্চাটা বেঁচে থাকুক। অস্থিরতা কাজ করছে ওর মধ্যে। ওরার দিকে তাকালো, বলল, এখন কোথায় ও? ওরা তাকালো আরিবের দিকে, আবার চট করে চোখ সরালো। ওই চোখে তাকালে অনুশোচনা, অস্থিরতা ঘিরে ধরে ওকে। কাপা গলায় বলল, এ বর্ষণ করে। বাকি কথা উচ্চারণের আগে মাথা বামে হেলে পড়ল কিছুটা। হঠাৎ চরের তীব্র আঘাতে কান জ্বলে উঠল।
আরিফের দিকে তাকালো। পরক্ষণেই মাথা নিচু করে বসে রইল। আরিফ নিজের কাজে নিজেও হতবাক। ওই শব্দটা শোনার পর কিছু একটা হয়েছিল ওর। রাগ সামলাতে না পেরে থাপ্পড় বসিয়ে দিল ওরার গালে। ওরার দিকে তাকালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, বলল, ওরা, আমায় আমায় কেন বললে না? আমি আমি কি অধিকার রাখি না নিজের বাচ্চার সম্পর্কে জানার? রাখো আরিফ, তবে ওটা একটা পাপ ছিল। ধুয়ে ফেলেছি পাপটাকে আমি। ওরা ধমকালো আরিফ। ওরার চোখ ছলছল করলো। বেশি আদরের ফল এটা। আরিফ বলল, পাপও করেনি, আমরা করেছি। আমাকে একবার জানাতে ওরা, আমি সব ঠিক করতে পারতাম। কি ঠিক করতে? বারবার বলতাম তোমায় বিয়ের জন্য। একটু সিরিয়াস হতে বলতাম বিয়ে নিয়ে। তুমিও তো পাত্তাই দাওনি। তার মধ্যে ওই দিন পার্টিতে, তারপরেই বাচ্চা। কি কাজ করতে তুমি? বাবা কোনোদিন বিয়েতে রাজি হতো? আমাদের বদনাম হয়ে যেত। তোমাকে দোষ না দিলেও আমায় সবাই দোষ দিত। ওরা আমাকে একবার জানাতে, আমি কথা বলতাম সবার সাথে। আমি সব সামলাতাম। তুমি একটা সুযোগ তো দিতে পারতে আমাকে। তুমি বলতে পারলো না আর। ধপ করে বিছানায় বসে পড়ল। গলায় আর কি আসছে কথা। হুট করে কেঁদে ফেলল। বাচ্চাটা কথা ভেবে বুক কাঁপছে। নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। এমন তো ও চায়নি। তবে কেন এমন হলো? ও তো একটা কাল্পনিক রূপকথার মতো ভালোবাসা চেয়েছিল। বাস্তবতা এত বাজেভাবে বিট্রে করবে ভাবেনি। ওরা সরু সরু চোখে তাকিয়ে দেখলো শুধু। নিজের সন্তানের কথা ভেবে বুক কাঁপছে ওরার। মা হয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য। বারবার ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিল, আবার এগোচ্ছিল। ওর হাত পা যেন বাঁধা ছিল। কিছু করতে পারেনি ও। একটা পাপকে মুছতে আরেকটা পাপ করলো ও। এই অনুশোচনা এখনো করে খায় ওকে। ও কাকে বোঝাবে সেটা? আরিফ ছাদে বসে আছে, মুখ মলিন। এমন কিছু শুনবে ও ভাবেনি। যদি জানতো তবে কোনোদিন অতীতটা জানতেই চাইতো না। মানলো বাচ্চাটা একটা ভুল ছিল, পাপ ছিল। তবুও ওর সন্তানই তো না। পাপ, ভুল এগুলো তো বাচ্চাটা করেনি, তারা করেছে। প্রচন্ড আফসোস হচ্ছে, ওই দিন ওই পার্টিতে না যেত। সব ঠিক থাকতো, সব। ওরা ভয়ে সিটিয়ে আছে বিছানার কোণে। আরিফ তার সাথে কথা বলছে না। কি করবে বুঝতে পারছে না ও। কান্না করেছে ও। কান্নার থোপে চোখ, নাকের ডগা হালকা লাল। চুল খামচে ধরল। কিছু সময় পর ছেড়ে পাশের বালিশটা চেপে ধরল। তারপর হুট করে ছুঁড়ে মারলো মাটিতে। একদম পাগলের মতো আচরণ। আরিফ বড্ড চুপচাপ হয়ে আছে তখনের পর থেকে। ওকে এড়িয়ে চলছে। আরিফের ব্যবহারে ওর মনে হচ্ছে সে সব কিছুর জন্য দায়ী। তার কষ্ট কেউ দেখছে না, কেউ বুঝছে না। ওরার কান্না বাড়ল। সাফোকেশনে কষ্ট যেন আরো বাড়ল। কাশতে কাশতে হাত দিয়ে বুক ঘষল। হা করে শ্বাস নিল। এমন আগেও হয়েছে ওর সাথে। এভাবে আগেও ওরা কেঁদেছিল, তার বাচ্চার মৃত্যুর দিন। রাত হলো। খাবার টেবিলে আরিফকে দেখা গেল না। ওরা ফোলা চোখ দেখে অরুণ অবাক হয়ে গেল। বলল, কি হয়েছে তোর? উপস্থিত সবার নজর ওরার দিকে পড়ল। ওরা অপ্রস্তুত হলো। মিনা উদ্বিগ্ন হলেন। ওরার কাঁধ ধরে বললেন, কি রে, কি হয়েছে? মুখের চোখের এই অবস্থা। মাথা ব্যথা করছিল অনেক মা, তাই। আমাকে বলবি না? এখন ঠিক আছি। আচ্ছা, আরিফ কোথায়? ও তো বাইরে, বললো আসতে দেরি হবে। কেন তোকে বলেনি? ওরার মন খারাপ বাড়ল। মিনার কথায় হাসি টানল মুখে। জোরপূর্বক হাসি। বলল, বলেছিল, ভুলে গিয়েছিলাম। তাই। আচ্ছা। বস, খাবার বাড়ছি। এখন ঠিক আছিস তো? হু। সবাই নিজেদের খাওয়ায় ব্যস্ত হলো।
ওরা খেতে বসলো। খাবার গলা অব্দি এসে থেমে গেছে, আর নামছে না। কান্না আবার পাচ্ছে। কোনোমতে অল্প খেয়ে উঠে গেল। অরুণের অস্বাভাবিক লাগলো কিছুটা, তবুও কেঁদেই উঠল। ওরা বিছানায় উপর হয়ে শুয়েছিল। দরজায় টোকা পড়ায় তাকালো সেদিকে। অরুণ দাঁড়ানো, ঠিক হয়ে বসলো। ভেতরে আসতে বলল। অরুণ ঘরে ঢুকলো। বিছানা এলোমেলো, বালিশ নিচে ফেলানো। ও বালিশটা তুলে বিছানায় রাখলো। ওরার পাশে বসলো। মেয়েটার ফোলা চোখ মুখ দেখে চুপ থাকলো কিছুক্ষণ। ওরার মাথায় আদুরে ভঙ্গিতে হাত রাখলো। এরপর অনেক কোমল গলায় বলল, কি হয়েছে? আদুরে কথায় ঠোঁট ভেঙে কান্না এলো ওরার। শব্দ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে অরুণকে জড়িয়ে ধরল। অরুণ ওরার মাথায় হাত বোলালো, কাঁদতে দিল। কিছু সময় পর কান্নার গতি কমে এলে অরুণ আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওরা এবার সব খুলে বলল। অরুণ বরাবরই শান্ত স্বভাবের, ধৈর্য নিয়ে ও সবটাই শুনল। সব শোনার পর বলল, ভাইকে কেন বলিসনি? কেন যেন ভয় পাচ্ছিলাম। যদি ও অস্বীকার করে? এমন মনে হয় ওকে। অ্যাটলিস্ট আমাকে বলতে পারতিস। আমার মাথা কাজ করছিল না। তুই বল, এমন সিচুয়েশনে পড়লে কার মাথা ঠিক থাকে? বুঝতে পারছি আমি, বাট ওরা, এটা তোদের পার্সোনাল ম্যাটার। তবুও আমি কথা বলবো ভাইয়ার সাথে। এখন এত কাঁদিস না, ভাইয়ার সাথে কথা বল। ওকে তোর পয়েন্ট অফ ভিউটা দেখতে হবে। টেনশন করিস না, সব ঠিকঠাক হবে। ওরা মাথা নাড়ল। অরুণ আরো কিছু সময় কথা বলে চলে গেল। ওরা মাথা ঠেকালো দেওয়ালে। কান্না পেল আবার, ঠোঁট কুঁচকাল। এত চিৎকারধ্বনি কবে হলো? রাতে পুরুষালী আলিঙ্গনে আবদ্ধ ওরার চার দেওয়ালে বাড়ি খাওয়া ভারী শ্বাস ধীরে ধীরে হালকায় পরিণত হলো। ওরার ঘুম ভেঙে গেলে নড়ে চড়ে উঠল। পেটের স্বাদ জড়িয়ে থাকা পুরুষালী বাহু দেখে আস্তে ধীরে পাশে তাকালো। আরিবের চোখ বন্ধ করা, ঘুমিয়ে গেছে বোধ হয়। সুযোগটা লুফে নিল ওরা। জড়িয়ে ধরল ওকে, বুকে মাথা রাখলো আলতো করে। খুবই স্বল্প স্বরে বলল, সরি আরিব। তখন মাথায় হাতের স্পর্শ পেল ও। পানি গড়ালো চোখ থেকে ওরার। ভাঙা গলায় বলল, আমি কোনোদিনও এমন করতে চাইনি। আমিও চেয়েছিলাম হ্যাপি লাইফ লিড করতে তোমার সাথে, বাট ভাগ্যে ছিল না হয়তো। আমি সরি আরিব। আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি অস্বীকার করো তখন কি করব আমি। আমি সো রি। কান্নায় ভেঙে পড়ল ওরা। আরিবের কাছে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। ওর বুকে মুখ রেখে ফুপিয়ে উঠল। আরিব নিজের সাথে জড়িয়ে ধরল ওরাকে। মেয়েটার কান্নার শব্দ বুকে বিচ্ছে যেন তার। ওরার মাথায় থুতনি ঠেকিয়ে চুলে আদরে ভঙ্গিতে হাত বুলাতে লাগলো আরিব। তার নিজের চোখও জলে ভর্তি। গড়িয়ে পড়ল তা এবার। চোখ চেপে বন্ধ করে ফেলল। ওরার ক্রন্দনের চাপা সুর তার বুকে ফোর ওফর করতে যেন সক্ষম। নিজের সন্তানের কথা চিন্তা করে বুকের অজানা অস্থিরতা কাজ করছে ওর। কষ্টে গলায় কান্না দলা পেকে আছে যেন। চিৎকার করে নিজের কষ্ট জাহির করতে চেয়েও ব্যর্থ সে। সমাজের তথাকথিত নিয়ম আছে যে পুরুষ মানুষদের কাঁদতে নেই। তাদের আবার কিসের কান্না? তারা থাকবে লোহার মতো শক্ত, যাদের বাঁকানো গেলেও ভাঙা অসম্ভব। এই নিয়মের কাছে সে হেরে যাচ্ছে প্রতিপদে প্রতিক্ষণে। সেই রাত কাটলো একজনের আহাজারিতে আর একজনের বুকে চাপা দেওয়া কষ্টে। বারান্দায় দাঁড়িয়ে আছে আরিব। রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রুমে শুয়ে থাকা ওরার দিকে তাকালো। মেয়েটা অনেক কেঁদেছে কাল রাতে, বোধহয় অর্ধেক রাতই কেঁদেছে। আরিব ঘুরে আকাশের দিকে বিরস চোখে তাকালো। এতদিনের হাস্যোজ্জ্বল মানুষটা হুট করেই কেমন নাই হয়ে গেছে। যার মনই বিষাদে ভরে আছে সে আর কি হাস্যোজ্জ্বল থাকবে? বুকে হাহাকারের শেষ নেই ওর। অরুণ কথা বলেছিল ওর সাথে ওরাকে নিয়ে। ছেলেটার চোখ মুখ দেখে বুঝেছিল যে ছেলেটা বেশ লজ্জায় পাচ্ছে এসব নিয়ে কথা বলতে। যতই হোক বড় ভাই,
অথচ আরিফ সেদিকে ছিল নির্বিকার, চুপচাপ। সব কথাই শুনেছে ও, বুঝেছে। রাতে করা অরার কান্নার কথা মনে পড়লে এখনো কেমন বুকটা করে উঠছে। পকেট হাতে সিগারেটের প্যাকেট বের করলো ও। সিগারেট খুব একটা না খেলেও কিছুটা অভ্যাস আছে তার। বারান্দা দরজা আটকে বারান্দায় এক কোণে গিয়ে দাঁড়ালো। সিগারেট ঠোঁটের দুভেজের মাঝে ধরলো। একবারের ধোঁয়ায় যেন চারপাশ এক হাহাকারে ভরে উঠছে। বিয়ের কতদিন হলো যেন তোমার? অরা চকিতে তাকালো সামনে বসা মহিলাটার দিকে। তার নাম রোকসানা। পাশের বাড়িতে থাকে উনি। অরা চেনে বলে মনে হয় না। সকালে এলো রোকসানা, বলে বৌমা মানে অরাকে দেখবে, কথা বলবে। সেই থেকে আধ ঘন্টা বসে আছে ওরা। বিভিন্ন কথা বলছিল। বলো। রোকসানার কণ্ঠে ধ্যান ছিন্ন হলো অরার। ও বলল, 7.5 মাস। মহিলা মুখ কুঁচকালেন। তিক্ততার সাথে বললেন, এতদিন হলো, এখনো অবধি সুখবর দিতে পারলে না? এখনকার মেয়ে মানুষ না? ইঙ্গিত বুঝে অত্যন্ত বিরক্তি নিয়ে তাকালো ওরা। সত্যি আন্টি এখনকার মেয়ে মানুষ। এত বাজে ওরা। অন্যের বর নিয়ে টানাটানি করছে, অন্যের বর নিয়ে পালিয়ে যাচ্ছে। ছি। আফসোসের স্বরে বললে বলতে আরিফ বসলো ওরার পাশে। আরিফের গলা পেয়ে ওর দিকে তাকালো ওরা। তারপর রোকসানার দিকে তাকালো। মহিলার মুখভঙ্গি অপমানে থমথমে। ওনার মেয়েই পরকীয়া করে স্বামী ছেড়ে অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছিল। তারপর 1 মাস পর ফিরেও আসে। কারণ যার সাথে সে পালিয়েছে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। খবরটা ওরা শুনেছিলে? আরিফের কথা বুঝে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আরিফ বলল, আন্টি আমাদের বিয়ের 7 মাস হয়েছে। 7,000 মাস না। আর সময়ও কোথাও পালাচ্ছে না, পড়া না। সময় হলে বাচ্চা আসবে। তখন আপনি এই এলাকার মধ্যে সবার আগে জানবেন। আমি নিজে গিয়ে 2 প্যাকেট মিষ্টি দিয়ে আসবো আপনার বাড়ি। কথা দিলাম। তীব্র অপমান নিয়ে মিনার দিকে তাকালেন রোকসানা, এই আশায় ছেলেকে ধমকাবেন বা কিছু বলবেন। অথচ ভদ্রমহিলা নির্লিপ্ততা ভাব নিয়ে বসে। ঠোঁটে কোণে তার হাসির অবাধ বিচরণ। যেন ছেলের কথায় খুব গর্ব অনুভব করেছে তিনি। রোকসানা উঠে দাঁড়ালেন। মিনার উদ্দেশ্যে বললেন, ছেলেকে ভদ্রতা শেখান ভাবি। আর এখনই বউ পাগল, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। ছেলে বউ পাগল হলে আমার আপত্তি নেই ভাবি। আমার যেখানে আপত্তি নেই সেখানে আপনার আপত্তি থাকার কথা না। আর থাকলেও আমার কিছু করার নেই। রোকসানা বেরিয়ে গেলেন থেকে তীব্র অপমান নিয়ে। ওরা বেগুনিতে দাঁড়িয়ে আছে ওরা। আরিফ এগিয়ে এলো ওরার কাছে। মেয়েটার কোমর জড়িয়ে ধরল। ওরা আরিফের গলা জড়িয়ে বলল, কি? আরিফ দুদিকে মাথা নাড়ালো। ওরা বলল, ঘুরতে নিয়ে যাবে। কোথায় যাবে? যে কোনো জায়গায়। আরিফ ওরার থুতনিতে চুমু খেয়ে বলল, রেডি হয়ে নাও। তোমার এলোমেলো চুলে, আমার সাদা মনে। হারিয়ে যেতে চাই কোন হুড়তোলা রিকশায়। এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে। হারাতে দ্বিধা নেই অচেনা গলিতে। এক শহর ভালোবাসা দিতে চাই। ইয়ারফোনে বাজা গানটা শুনে ওরার দিকে তাকালো আরিফ। ওরাও তাকালো। গানের প্রতিটি লাইন যেন তাদের সাথে মিলে গেল। এই যে নীল শাড়ি পরিহিতা ওরার চুল বাতাসে এলোমেলো হয়ে আছে, আরিফ তাকে মুগ্ধ হয়ে দেখছে। তাদের অবস্থানও এখন রিকশায়। পার্থক্য তাদের রিকশার হুড নামানো এই যা। তাদের মন প্রেমের জোয়ারে ভাসছে। ওরাকে নিয়ে আরিফ একটা শিউলি গাছের নিচে বসলো। শিউলি ফুলের গন্ধে মম করছে চারিদিক। বসার জায়গায় পড়ে থাকা কিছু শিউলি ফুল তুলে ওরার উপর ছড়িয়ে দিল, ঠিক যেন ফুল বর্ষণ হলো মেয়েটার উপর। ওরা হাসলো। আরিফ আবারও যেন প্রেমে মরল। চা। এটি এমন এক পদার্থ যা মানুষের মন কাড়তে সর্বদা সক্ষম। এমন বাঙালি বোধহয় খুব কমই আছে যে চা অপছন্দ করে। আমার এখনো মনে আছে যেদিন আপনি প্রথম আমায় বলেছিলেন আপনি চা পছন্দ করেন না, আমি আপনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলাম।
ভাবছিলাম মেয়ে আবার কেমন মেয়ে, চা অপছন্দ করে। তো চন্দ্রাবতী এখন বলুন, এতদিন আমার সাথে থেকে চা পান করা রপ্ত করতে পেরে আপনার অনুভূতি কি? চন্দ্রা বার্তা পড়ে হাসল। ছেলেটার বোধ হয় এই চা নিয়ে আসক্তি গেল না। অবশ্য সে নিজেও পছন্দ করতো না চা, কিভাবে যেন ছেলেটার সাথে থাকতে থাকতে চা নামক পদার্থটা তার পছন্দের তালিকায় যোগ হলো। সে খুবই আবেগ নিয়ে লিখল, ওহে আমার হৃৎপিণ্ড, শুনুন। চা পান করা রপ্ত করতে পেরে আমি খুবই উচ্ছ্বাসিত হলেও এর চেয়ে বেশি উচ্ছ্বাসিত আপনার সাথে পূর্ণ 3 বছর কাটাতে পেরে। আপনি বলুন তো, এই চন্দ্রাবতীর সাথে তার হৃৎপিণ্ড কখন দেখা করবে? অরুণ এবার এসে ফেলল। লিখল, যখন চন্দ্রাবতী তার হৃৎপিণ্ডর সাথে লাল পাড়ের সাদা শাড়ি, খোঁপায় বেলি ফুলের মালা গুজে, হাতে লাল সাদা মিশ্রণের চুড়ি পরে দেখা করতে আসবে। তখন ঠিক আছে, নদীর পাড়ে এসে অপেক্ষা করবেন। রোজ কি করছো? পাস্তা বানাচ্ছিল ওরা। যদিও এটা ফার্স্ট ট্রাই। আরিবের ডাকে পিছনে তাকালো। বলল, পাস্তা বানাচ্ছি। বানানো শেষ, খেয়ে বলো তো কেমন হয়েছে। আচ্ছা। তবে কেন করতে গেলে এগুলো, আমায় বলতে বানিয়ে দিতাম। আহা, কিছু হয়নি তো না? খাও। বলে একটা বাটিতে পাস্তা নিয়ে আরিবের হাতে দিল ওরা। আরিব 1 চামচ খেলো, আরো 1 চামচ খেলো, এভাবে পুরো বাটিটা খালি করলো। ওরা উৎসুকভাবে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আরিব হাত প্রশংসনীয় ভঙ্গিতে ঘুরিয়ে দেখিয়ে বলল, অমৃত। আহা, এত স্বাদ। ওরা উৎফুল্ল হলো। আরিব রুমে এলো। নিজেকে এতক্ষণ সামনে রাখতে পারলেও এখন পারল না। বাথরুমে গিয়ে বমি করে ফেলল। এরপর সময় নিয়ে হাত মুখ ধুয়ে নিল। তবুও ঝাল কমল না। পাস্তা মাত্রাতিরিক্ত ঝাল ছিল। এমন না সে ঝাল খায় না, খায়, তবে এত না। মুখে পানির ঝাপটা দিয়ে বেসিনের আয়নার দিয়ে তাকালো। কেন যেন হালকা হাসলো। তারপর বেরিয়ে এলো বাথরুম থেকে। সেন্টার টেবিলের থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেলো। একটি নদীর পাড়ে এসে অপেক্ষা করছে অরুণ। পরনে সাদা পাঞ্জাবি যা ছেলেটার গায়ে দারুণভাবে এঁটেছে। এর মধ্যেই দেখা মিলল কাঙ্ক্ষিত নারীর। লাল পাড়ের সাদা শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ, কানে ঝুমকা, হাতে লাল চুড়ি, খোঁপায় বেলি ফুলের মালা। এই যেন বিধ্বংসী রূপ। কুচি ধরে হেঁটে এলো চন্দ্রা দ্রুত পায়ে। এসে অরুণের হাত ধরল। অরুণ দেখল শুধু মেয়েটাকেই। তার মন মতো সেজেছে মেয়েটা। সুখ অনুভূত হলো। হাসল খানিক। চন্দ্রা জিজ্ঞেস করল, কেমন লাগছে আমায়? সুন্দর। শুধু সুন্দর? অরুণ হাত দিয়ে চন্দ্রার মুখের সাথে লেপটানো কিছু চুল কানে গুজে দিল। অতঃপর ফিসফিসালো, উহু, শুধু সুন্দর না, এই যে তোমার বিনাশিনী রূপ। তোমার হাতে আজ আমি বিনাশ হবি। চন্দ্রা লজ্জা পেল। লাজুক হাসল। অরুণের দিকে তাকালো। অরুণ ওকে নিয়ে একটা গাছের পাশে বসল। মেয়েটার রূপে তার গান গেতে মনে চাইল। খালি গলায় গেয়ে উঠল, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে, চলে গেলে যেতে দেব না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। চন্দ্রাবতী কোথায় তুমি? তোমার শূন্যতা আমাকে পীড়া দেয় তা কি তুমি জানো না? বার্তা পৌঁছালো। তবে সেই বার্তা আর দেখা হলো না। অরুণ আশাবাদী হয়ে বসে রইল। এই বোধ হয় তার চন্দ্রাবতী বার্তা পড়ল। তারপর নিজে বার্তা পাঠালো। বলল, জানো হৃৎপিণ্ড আজ কি হয়েছে? আফসোস। চন্দ্রা এমন করল না। অরুণ কতটা অস্থিরতার মধ্যে আছে মেয়েটা কি জানে না? এমন কেন করছে তাহলে সে? কতদিন হলো? প্রায় সপ্তাহ খানেক। মেয়েটার খোঁজ নেই। না ফোন কল, না মেসেজ, কিচ্ছু না। অরুণ মাথা চেপে বসে রইল। আচ্ছা, মেয়েটার কি কষ্ট হচ্ছে না এমন করতে? হওয়ার কথা তো। তবে এমন করার কারণ কি? এভাবে দিন গেল, সপ্তাহ গেল।
মাস পেরোলে হঠাৎ ফোন বেজে উঠল। অরুণ ফোনের দিকে তাকালো। আননোন নম্বর। ছেলেটা কমাসে বেশ চুপচাপ হয়ে আছে। এমন না সে প্রচন্ড চঞ্চল, তবে এত শান্তও নয়। প্রেমের বিরহ কি এত? একটা মানুষকে পরিবর্তন পর্যন্ত করে দেয়। অরুণ ফোন তুলল। একটা চিকন কণ্ঠস্বর ভেসে এলো। অরুণ। অরুণ কেঁপে উঠল যেন। এই স্বর চন্দ্রার, তার চন্দ্রাবতীর। অরুণের গুলা শুকিয়ে আসছে। এতটুকু তরল যপন গলবিলে অবশিষ্ট নেই। ও কাপা কাপা স্বরে বলল, চন্দ্রাবতী, দেখা করবেন? তুমি কোথায় চন্দ্রাবতী? তুমি জানো কত খুঁজেছি তোমাকে। তুমি কই? অস্থির গলায় ব্যস্ত ভঙ্গিতে কথাগুলো বলল অরুণ। চন্দ্রা হাসল। বলল, দেখা করি আজ? বিকেলে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা করি। লোকেশন মেসেজ করছি। রোজ। বলো, কই তুমি? এখানে। বেকুনিতে এগিয়ে এলো আরিফ। ওরা দাঁড়িয়ে আছে। আরিফ জড়িয়ে ধরলো ওরাকে পিছন থেকে। মাথায় চুলের সিঁথিতে থুতনি ঠেকিয়ে বলল, এখানে কি করছো? এমনি দাঁড়িয়ে আছি। বোর লাগছে। ডিনারে বাইরে যাবে? নিয়ে যাবে? উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ওরার। আরিফ হাসল। বলল, তুমি যেতে চাইলে অবশ্যই। রেডি হই তবে? আরিফ ওরার মাথায় হাত বুলিয়ে বলল, যাও। ওয়েল তুমি চুজ করে দাও কি পরবো। বলতে বলতে ঘরে ঢুকলো ওরা। কাভার খুলে জিজ্ঞেস করলে, চুড়িদার নাকি শাড়ি? শাড়ি। ওকে, বাইরে যাও, রেডি হয়ে আসছি। আরিফ রুমের বাইরে চলে গেল। কিছু সময় বাদে ওরা তৈরি হয়ে বের হলো ঘর থেকে। পরনে খয়েরি পাড়ের ধূসর শাড়ি, চুলগুলোয় বেনি গেথে বা পাশে এনে রাখা। অলংকার বলতে আছে পায়ে একজোড়া নুপুর আর হাতে কিছু আংটি, কানে ছোট্ট টপ। আরিফ মুগ্ধ হলো। মেয়েটার ড্রেসিং সেন্স যা চমৎকার না। আরিফ তৈরি হলো। সাদা পাঞ্জাবি, সাদা পায়জায় চমৎকার সুপুরুষ লাগছে তাকে। কোকড়া চুলগুলো যেন বেশি আকর্ষণীয় থেকলো ওরার কাছে। কিছু সময় বাদে বেরিয়ে পড়লো ওরা। রেস্টুরেন্টের কর্নারের একটা টেবিলে বসে আছে অরুণ ও চন্দ্রা। অরুণ অবাক হয়ে মেয়েটাকে দেখল। পরনে শাড়ি, হাতে চিকন ছুরি, নাকে ছোট্ট নাকফুল, চুলে অগোছালো খোপা। চন্দ্রা কখনোই এমন ভাবে সাজাত না। তবে আজ কেন? তুমি এতদিন কোথায় ছিলে চন্দ্রাবতী? চন্দ্রা হাসল। বলল, ভালো আছেন? তোমায় ছাড়া ভালো থাকা যায়? এখন থেকে যে থাকতে হবে অরুণ। সম্বোধন অরুণকে হতবাক করতে যথেষ্ট ছিল। মেয়েটার এমন সম্বোধন সে কখনো শোনেনি। ও অবাক হয়ে বলল, আপনি আগে কেন করছো চন্দ্রা? এত পরিবর্তন। যেখানে সম্পর্কে পরিবর্তন এসেছে সেখানে নামে পরিবর্তন কি অস্বাভাবিক? কি হয়েছে তোমার? আমি বিবাহিত অরুণ। অরুণ স্তব্ধ হয়ে গেল। নড়াচড়া করতেও ভুলে গেল যেন। ও কাপা গলায় বলল, কি? যা শুনেছেন। চন্দ্রাবতী, এমন মজা করো না। সহ্য হবে না আমার। মজার কোনো সম্পর্কে আমাদের মধ্যে আর আছে বলে আমার মনে হয় না অরুণ। তুমি ঠকালে কিভাবে আমায়? একটুও বাঁধল না? চন্দ্রা ব্যথাতুর ভঙ্গিতে হাসল। বলল, বাবা মার জেদে। তারা বাধ্য করেছে আমায় বিয়ে করতে। ছেলে এত পছন্দ তাদের। আমি না করলেও বিয়ে করতেই হলো। অবশ্য ছেলে খুব ভালো কিনা। আমি নাকি অনেক ভালো থাকবো। অরুণের চোখ গেল চন্দ্রার হাতের এক পাশে। কালসিটে দাগ কেমন? অরুণ ক্লান্ত গলায় বলল, তুমি ভালো আছো? হু, অনেক। জানো, আমাকে ও অনেক ভালোবাসে। একটা গুড নিউজ দেই। অরুণ করুণভাবে তাকালো চন্দ্রার মুখের দিকে। চন্দ্রা বলল, আমি প্রেগন্যান্ট। অরুণ কেঁপে উঠল। কথাটা বুকে বিঁধল। তার চন্দ্রাবতীকে অন্য কেউ মলিন করেছে। অন্য কারো অস্তিত্ব তার গর্ভে বেড়ে উঠছে। চন্দ্রা মলিন হাসল।
অরুণ বাইরে বেরিয়ে এলো। চন্দ্রা পাশে দাঁড়ালো, বলল, আসি, ভালো থাকবেন। বলে সামনে হেঁটে গেল চন্দ্রা। অরুণ কোটর ভর্তি জল নিয়ে তা দেখল। আচমকা চন্দ্রা দাঁড়িয়ে গেল, ফিরে তাকালো অরুণের দিকে। আশ্চর্য, মেয়েটা কাঁদছে। হ্যাঁ, চন্দ্রা কাঁদছে। কিছুক্ষণ অরুণের দিকে তাকিয়ে চলে গেল চন্দ্রা। অরুণ চোখ বন্ধ করে ফেলল, পানি গড়ালো চোখ বেয়ে। রাতের বেলা ব্রিজ দিয়ে হাঁটছে ওরা আরিফ। আশেপাশে মানুষ নেই। আরিফ দাঁড়িয়ে পড়ল, পকেট থেকে একটা গোলাপ বের করে ওরার সামনে ধরল। ওরা হেসে সেটা নিল। আরিফ নিজের হাত ওরার দিকে বাড়িয়ে দিল, বলল, উড ইউ লাইক টু ডান্স উইথ মি? ইয়েস, আই উড লাভ টু। এরপর হেসে আরিফের হাত ধরল ওরা। আশেপাশে যেহেতু কেউ নেই, সমস্যা নেই। আরিফ ফোনে গান বাজালো। I want you to know that I'm never leaving. Cause I miss snow, till death we'll be freezing. Yeah, you are my home for all seasons. So come on, let's go. হাতে হাত রেখে ওরাকে নিজের দিকে ঘুরিয়ে আনলো আরিফ। মুখোমুখি হলো যখন দুজন, তখন ওরা হাসলো। নাচের কায়দায় আবার দূরে সরে গেল। Let's go below zero and hide from the sun. I love you forever where we'll have some fun. Yes, let's hit the North Pole and live happily. Please, don't cry no tears now, it's Christmas, baby. My snowman and me, my snowman and me, baby. আবারও হাতে হাত রেখে নিজের দিকে এনে পিছনে ঘুরে কানে ফিসফিস করে বলল, বেবি। ওরা কাঁধ হালকা কুঞ্চিত করে শব্দ করে হাসল। সুন্দর চলল তাদের জীবন। কিছু সময়ের ঝগড়া, আবার ভালোবাসা, এই তো জীবন। আবার সবার পরিণতি কি এত সুন্দর? না। কিছু সময় অরুণ চন্দ্রার মতো ভালোবাসলেও বিচ্ছেদ নামক বিষাক্ত শব্দটা জীবনের সাথে জুড়ে ভালোবাসাকে কবর দিতে হয়। এই তো জীবন, তাই না? সমাপ্ত।